আছে দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং সেই সংখ্যা দুটির গসাগু 4 হলে লসাগু কত। অর্থাৎ এমন একটা দুইটি সংখ্যা দেওয়া আছে যে দুইটি সংখ্যার অনুপাত থেকে গসাগু অথবা লসাগু দেওয়া থাকবে, যে কোনো একটি প্রশ্ন বের করতে হবে। যদি গসাগু দেওয়া থাকে লসাগু বের করতে বলবে, যদি লসাগু দেওয়া থাকে গসাগু বের করতে বলবে। তো এই প্রশ্নটাকে আমরা দুইটা নিয়মে শিখবো, যে দুইটা নিয়মের মধ্যে যেটা যার ভালো লাগবে তাই অবশ্যই করবে। একটা হচ্ছে সূত্র দিয়ে আর একটা জাস্ট বেসিক বুঝে এমসিকিউর জন্য। ওকে, তো সূত্র দিয়ে তো আমরা এই যে গসাগু এবং লসাগু আমরা একটা সূত্র জানি যে দুইটি সংখ্যার লসাগু সমান দুইটি সংখ্যার অনুপাতের গুণফল গুণিত গসাগু। এই গসাগুটাই হচ্ছে দুইটি সংখ্যার গসাগু। ওকে, দুইটি সংখ্যার। তাহলে আমরা এখান থেকে সূত্রটা কি শিখব? দুইটি সংখ্যার লসাগু সমান দুইটি সংখ্যার অনুপাতের গুণফল গুণ গসাগু বা দুইটি সংখ্যার গসাগু। এটাকে আমরা এভাবেও শিখতে পারি, যদি দুইটি সংখ্যা হয় তাহলে দুইটি, যদি তিনটি হয় তিনটি, সেম কথা। ওকে, তাহলে আমরা এভাবে এটাকে মনে রাখতে পারি, লসাগু ভাগ গসাগু সমান দুইটি সংখ্যা বা তিনটি সংখ্যা যে কটি বলা হোক না কেন তার অনুপাতের গুণফল। এইভাবে আমরা সূত্র দ্বারা মনে রাখতে পারবো। ওকে, এইভাবে আমরা মনে রাখতে পারবো। যদি দুইটি বলা হয় দুইটি, যদি দুইটি না বলে যদি তিনটি বলা হয় তিনটি। অর্থাৎ লসাগুকে গসাগু দ্বারা ভাগ করব, ইজিক্যাল টু অনুপাতের গুণফল। এইটা হলো আমাদের মেন সূত্র। আর এই মেন সূত্র থেকে যেহেতু প্রশ্ন লসাগু চেয়েছে সেহেতু আমরা বাম পাশে লসাগু রাখলাম এবং ইজিক্যাল টু দুইটি অনুপাতের গুণফল যেটা এখানে লিখলাম। আর এখানে ভাগ চিহ্ন আছে, আমরা জানি যে সমানের বাম পাশে ভাগ থাকলে ডান পাশে যে কি হয়, গুণ হয়। সেজন্য এখানে গুণ দিয়ে গসাগু করলাম, বা দুইটি সংখ্যার গসাগু, কারণ প্রশ্নটা দুইটি সংখ্যা দিয়ে দিয়েছে। ওকে, তাহলে আমরা এটাকে মনে রাখবো, মেন কথা। এরপর আমরা এখান থেকে সমাধান করি। সমান দুইটি সংখ্যার অনুপাতের গুণফল। অনুপাতটা কত? অনুপাতটা হচ্ছে 5:6। তাহলে 5 গুণিত 6 বা 5 গুণ 6। ওকে, এরপর গুণ গসাগু। দুইটি সংখ্যার গসাগু কত দেওয়া আছে? গসাগুটা দেওয়া আছে 4 গুণিত 4। তাহলে কত হলো? 5 6 30, 30 গুণ 4, 3 4 120। ওকে, তাহলে দুইটি সংখ্যার লসাগু কত? আমাদের এখানে 30, 48, 120 এবং 480। আমাদের অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার, যেটা 120। ওকে, তাহলে এই প্রশ্ন আমরা এভাবে করব, অথবা জাস্ট প্রশ্নটা দেখে আমরা এমসিকিউ দাগানোর জন্য একটা টোটালি মজার একটা ট্রিক্স পেয়েছে, সেটা শেখাবো। তো যেটা অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাতের দিকে মেন ফোকাস দেব। শুধু এখানে একটা জিনিস মনে রাখবো যে গসাগু মানে মিল। গসাগু মানে কি বললাম? মিল মনে রাখবো। ওকে, গসাগু মানে মিল মনে রাখবো। তাহলে এই প্রশ্নটাতে গসাগু মানে মিল, গসাগুটা কত ছিল? 4। তাহলে এই দুটার মধ্যেই গুণ 4 করে, অর্থাৎ দুটার মধ্যে মিলটা রয়েছে আমাদের 4 করে। তাহলে এখানে কত হবে? 4 5 20, আর এখানে কত হবে? 4 6 24। শুধুমাত্র এই দুটার আমরা এখানে লসাগু করে দিব। আমরা লসাগু করে দিলে পাবো কত? 2 দ্বারা 20 কে ভাঙলে 10, 24 কে ভাঙলে 12। সেম ভাবে 2 দ্বারা 10 কে ভাঙলে 5, 12 কে ভাঙলে 6। এই যে আমাদের, তাহলে লসাগু কত হলো? 2 গুণিত 5 গুণিত 6। তাহলে 2 2 গুণ 4, 4 5 20 গুণিত 6, 6 20 120। এই যে আমাদের 120, এই যে আমাদের 120। ওকে, এইভাবে আমরা শুধুমাত্র অঙ্কটা দেখে এইভাবে সমাধান করতে পারবো। এটা হলো এমসিকিউ প্লাস লিখিত, দুটো আমরা করতে পারবো। যখন লিখিত করব তখন আমরা এই সূত্র দ্বারা করব। জাস্ট যখন এমসিকিউ প্রশ্ন দেখে সমাধান করব তখন আমরা কি করব? দুইটা সংখ্যা এর মধ্যে গসাগু যেটা মিল থাকবে সেই গসাগুকে আমরা কি করে দেবো? গুণ করে দিয়ে জাস্ট লসাগু যে আমরা নিয়মটা শিখেছি সেভাবে করে দেবো, তাহলে সমাধান কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো। সকলকে ধন্যবাদ। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল? অর্থাৎ এই প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে বর্তমান যেমন আমাদের মূল্যগুলো বাড়তিছে, তাহলে ওই একটা পরিবার
চিনির দাম যেহেতু বেড়ে গিয়েছে সেহেতু ওকে কী করতে হবে, মানে যেন পারিবারিক বা মাসিক খরচ যেটা হয় সেটা যেন বৃদ্ধি না পায়, সেজন্য সে কী করলো, যে চিনি খাওয়াটা পরিমাণটা কমিয়ে দিল। তাহলে এখন প্রশ্ন এখান থেকে যে ওই পরিবারটা শতকরা কত কমিয়েছিল, অর্থাৎ কত ভাগ কমিয়েছিল, কত টাকা কমিয়েছিল সেটাও দেখাবো, শতকরা কত কমিয়েছিল সেটাও দেখাবো। ওকে, তাহলে এইটার জন্য আমরা দুইটা শিখবো, একটা লিখিত শিখবো, একটা এমসিকিউ শিখবো, বা আমরা শর্টকাট বা মজার ট্রিক শিখবো। ওকে, তাহলে এখন আমরা প্রশ্নটা শুরু করি। বলেছে যে 25% বৃদ্ধি পাওয়াতে, তো আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যে অঙ্কগুলো বা হচ্ছে শতকরার অঙ্কগুলোতে আমরা ক্রয় মূল্যটা সবসময় ধরে নিতে পারি। তো এখন এই প্রশ্নে আমরা ক্রয় মূল্য না লিখে তাহলে বর্তমান পূর্ব একটা ছিল যে মূল্যটা ছিল পূর্ব মূল্য, তাহলে পূর্ব মূল্য আমরা এখানে ধরে নিলাম, পূর্ব মূল্য 100 টাকা আমরা ধরে নিলাম। ওকে, পূর্ব মূল্য কত ধরলাম, 100 টাকা। কারণ ওই যে চিনির যে দামটা আমরা 100 সাপোজ ধরে নিলাম, তাহলে ওখান থেকে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 25% বৃদ্ধি পাওয়াতে চিনির বর্তমান মূল্য, তাহলে পাওয়াতে চিনির বর্তমান মূল্য কত দাঁড়াবে, 25% বৃদ্ধি পাওয়াতে 100 যোগ 25 টাকা। ওকে, তাহলে কত হবে, 125 টাকা। তাহলে আমরা যেটা পাইলাম এই টাকাটা কি চিনির বর্তমান মূল্য, আর পূর্ব মূল্য কত ছিল, 100 টাকা। তাহলে আমরা এখন এই প্রশ্নে যদি 25% বৃদ্ধি পাওয়াতে বর্তমান মূল্যের সাথে পূর্ব মূল্য যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে আমরা প্রশ্নের সমাধানটা বের করতে পারবো, তাই না? তারপরে আমরা শতকরা বলেছে সেজন্য আমরা 100টা সমাধান করবো। তাহলে আমরা শুরু করি, যদি বর্তমান মূল্য 125 টাকা হয়, বর্তমান মূল্য 125 টাকা হয়, তবে পূর্ব মূল্য কত টাকা ছিল, 100 টাকা। পূর্ব মূল্য ছিল আমাদের কত, 100 টাকা। ওকে, বর্তমান মূল্য 1 টাকা হলে পূর্ব মূল্য কত হবে, তখন 100 ভাগ 125 টাকা। এতটুকু কি বোঝা গিয়েছে? তাহলে বর্তমান মূল্য 125 টাকা হয়, তবে পুরো মূল্য 100 টাকা। তাহলে বর্তমান মূল্য যদি 1 টাকা হয় কি হবে, 100 ডিভাইড 125। ওকে, তাহলে এই প্রশ্নে বলেছে শতকরার কথা। তাহলে আমরা জানি যে এইসব অঙ্কে আমরা কি নিয়ে আসবো, সবসময় শতকরা নিয়ে আসবো, তাই না? 100 হলে কি করবো, এখানে 100 গুণিত 100 ভাগ 125। ওকে, টাকা। এখন আমরা এখানে কি করব, এটাকে লঘিষ্ঠকরণ বা কাটাকাটি করব। তাহলে লঘিষ্ঠকরণ বলতে কি বোঝানো হয়, যদি পরীক্ষা এমসিকিউতে আসে যে লঘিষ্ঠকরণ কি, তাহলে বা লঘিষ্ঠকরণে কোনটা দিয়ে ভাগ করতে হয় বা কোন পদ দ্বারা ভাগ করতে হয়, মনে রাখবো যে লঘিষ্ঠকরণে সবসময় সাধারণ গুণনীয়ক বা গসাগু দ্বারা ভাগ করতে হয়, লব হরকে। ওকে, তাহলে এখানে আমরা ভাগ কাটাকাটি করি বা লঘিষ্ঠকরণ করি, যে যেমন 5 দিয়ে করি, 5 বেশি 100, এটা কত হবে, 5 25 125। সেম ভাবে 25 কে 25, 4 25 100, তাহলে কত হলো, 4 20 80 টাকা। কত পাইলাম আমরা, 80 টাকা পাইলাম। ওকে, তাহলে এখানে 80 পাইলাম, এখানে টাকা বা আমরা এখানে পার্সেন্ট ইউজ করতে পারি, যেহেতু আমরা শতকরার কথা নিয়েছি। তাহলে প্রশ্নে ওখানে শতকরা মানে ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল, তাহলে শতকরা কমিয়েছিল, শতকরা খরচ কমিয়েছিল, শতকরা খরচ কমিয়েছিল, পূর্ব মূল্য কত ছিল, 100, তারপরে আমরা কত পাইলাম, 80, তাহলে কত হবে, 20। এখানে শতকরা কথা বলেছে, তাই আমরা কি দেব, পার্সেন্ট দেব। এইভাবে আমরা অঙ্কটাকে লিখিততে সমাধান করতে পারবো। এই যে 20% উত্তর, আমাদের প্রশ্নের উত্তর হবে ক নাম্বারটা। ওকে, তাহলে এই প্রশ্নটাকে আমরা লিখিত না করে এমসিকিউতে কিভাবে সমাধান করতে পারি সেটাও শিখবো। এমসিকিউতে সবচাইতে মজার একটা জিনিস, এখানে শর্টকাট একটা নিয়ম আছে, অঙ্কটা সুন্দর করে জাস্ট খালি ওখানে দেখবো যে বৃদ্ধি না কম, যদি বৃদ্ধি হয় তবে বলেছিলাম যে এই টাইপের অঙ্কগুলোতে সবসময় 100 ধরে নিতে হয়। তাহলে বৃদ্ধি বললে 100 গুণিত এখানে কত পার্সেন্ট বৃদ্ধি, সেটা হবে আমাদের 25। এরপর নিচে যদি বৃদ্ধি বলে আমরা শুধুমাত্র এখানে যোগ করে দিব, বৃদ্ধি বললে যোগ, হ্রাস বললে মাইনাস। ওকে, তাহলে বা বিয়োগ, এই টাইপের প্রশ্নটাকে আমি আরেকটা প্রশ্ন ঘুরিয়ে দিয়ে সমাধান করে দিচ্ছি। তাহলে এখানে গুণ করি, 100 গুণ 25 করলে কত হবে, 2500, আর এখানে 100 যোগ 25 করলে কত হবে, 125। সেম ভাবে আমরা যদি করি 125 কে 125
125 দুগুণ 250, আর এখানে একটা শূন্য থাকার জন্য 20, তাহলে কত হলো 20। ওকে, এবং সেটা হবে সূত্রটা পার্সেন্টে। ওকে, এইভাবে আমরা যদি প্রশ্নকে এমসিকিউতে সমাধান করতে পারি তাহলে এতটা সময়, অর্থাৎ আমরা সবচেয়ে ন্যানো সেকেন্ডে সমাধান করতে পারবো, এবং এই প্রশ্নটাকে আমরা এইভাবে লিখিততে সমাধান করতে পারবো। ওকে, আশা করা যায় বুঝতে পারা গেছে। পরবর্তী ক্লাসে আমরা হ্রাস বা বৃদ্ধির আরও কিছু জটিল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, পূর্বের অঙ্কটি আমাদের ছিল যে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে, তার এখানে প্রশ্নটা হয়েছে যে 10% হ্রাস পাওয়াতে। ওকে, তো আমি এই দুটি অঙ্কে প্রথমে আমি একটা শর্টকাট দেবো, যেটার মাধ্যমে আমরা প্রশ্নটা বা বহু নির্বাচনটা শুধু জাস্ট প্রশ্নটা দেখে আমরা উত্তর করতে পারবো। ওকে, তাহলে প্রশ্নটাকে আমরা যদি, যেমন ওই প্রশ্নটা ছিল যে 25% বা 25% বৃদ্ধিতে। ওকে, যদি এরকম প্রশ্ন থাকে তাহলে আমরা শর্টকাট ব্যবহার করব যে বৃদ্ধির ক্ষেত্রে আমরা 100 গুণিত যেটা বৃদ্ধি পাবে সেটা, তারপর 100 যোগ 25, কারণ বৃদ্ধি পাইলে আমরা বলেছিলাম যে পূর্বের অঙ্কতে যোগ করব, ওইখানে আমি লিখিত প্রমাণ দেখিয়েছি, এখানে শর্টকাট নিয়ম। ওকে, এইভাবে করব। আর যদি এখানে বলা হয়েছে যে 10% হ্রাস, এখানে বলা হয়েছে কি 10% হ্রাস, যদি হ্রাস বলা হয় আমরা কি করব, 100 গুণিত 10 ভাগ 100 বিয়োগ 10। ওকে, অর্থাৎ বৃদ্ধির কথা যদি বলা হয় তবে হবে যোগ, যদি হ্রাসের কথা বলা হয় তবে হবে বিয়োগ। এই দুটো জিনিস যদি আমরা মনে রাখতে বাদ দিব, মানে পরবর্তী যে মূল্যটা আমরা পাইলাম সেই মূল্য থেকে পূর্ব মূল্য যদি বাদ দিই তাহলে তার পরিবারের সে পরিমাণ বাড়িয়েছিল, অর্থাৎ কত শতকরা বাড়িয়েছিল। তাহলে এখান থেকে আমরা পাইলাম কত, তাহলে শতকরা বাড়িয়েছিল। ওকে, যদি এখানে শতকরা কমিয়েছিল যদি বলা হতো, অর্থাৎ যদি 25% বৃদ্ধির যেটা বললাম না, এটা তো একটু বলি, যদি কমানোর কথা বলা হয় তখন আমরা বের করতে পারবো যে 80, কত পারবো 80, তখন এই 80টাকে আমরা 100 থেকে বাদ দিলে কত পাবো 20%। এটা ছিল আমাদের রিটেনের জন্য, আর এটা ছিল আমাদের এমসিকিউর জন্য। এখন এই প্রশ্নে সেম ভাবে করব। এখন আমরা এখান থেকে বাদ দিলে এখানে লসাগু পাবো কত 9, তাহলে এখানে হবে কত আমাদের 1000 বিয়োগ 9 দিয়ে গুণ করলে কত হবে 900, অর্থাৎ কত হবে 1000 থেকে 900 বাদ দিলে 100 ভাগ 9। এটাকে যদি আমি এখন মিশ্র করি বা এটা যদি পার্সেন্ট দিয়ে রেখে দিই এটা আনসার হয়ে যাবে, তবে এটাকে আমরা মিশ্র অবশ্যই করব, 9 11 99 আর 1 100, এইভাবে পার্সেন্ট করে আনসার করব। এইভাবে আমাদের দেখব যে এমসিকিউ ক খ গ আমরা শর্টকাট ব্যবহার করতে পারবো, আর এটাকে আমরা রিটেনে প্রয়োগ করতে পারবো। ওকে, সকলকে যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের এই ক্লাস 150 মিটার লম্বা একটি ট্রেন 450 মিটার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 20 সেকেন্ড সময় লাগলে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত। অর্থাৎ এই অঙ্কগুলো আমরা যদি শুধু বেসিকটা ভালোভাবে ক্লিয়ার করি তাহলে সমাধান করতে পারবো, নয়তো অনেকে এই অঙ্কটার বেসিক ক্লিয়ার করতে না পারলে পুরো অঙ্কটাই ভুল করে ফেলে। ওকে, তাহলে এখান থেকে আমাদের বেসিক প্রথমে ক্লিয়ার করব। তো এই প্রশ্নটা বলা হয়েছে যে 150 মিটার লম্বা একটি ট্রেন, তো আমি ধরলাম যে এখান থেকে ট্রেন, এটা হচ্ছে ট্রেন টি দিলাম। ওকে, ট্রেনের দূরত্ব কত বললাম, যে দূরত্ব বা লেন্সটা কত বড় 150 মিটার। ওকে, এরপর হচ্ছে এখানে বলা হলো যে একটা প্ল্যাটফর্ম কত, আমি বললাম যে আবার এখান থেকে একটা প্ল্যাটফর্মটা কত 450 মিটার। ওকে, 450 মিটার, আর এটা হলো প্ল্যাটফর্ম। ওকে, প্ল্যাটফর্ম, তাহলে এই পাশে একটা ট্রেন রয়েছে এবং 450 মিটার একটা প্ল্যাটফর্ম রয়েছে। এখন এই অঙ্কটাকে যদি বুঝতে না পারা যায় তবে অঙ্কটা পুরোটাই ভুল হয়ে যায়। ওকে, তো অনেকে এই প্রশ্নটাকে এইভাবে কল্পনা করে যে যেহেতু এখানে ট্রেন রয়েছে প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন দূরত্ব নিয়ে কনফিউশনে পড়ে যায়। সেজন্য বলছি যে এইভাবে বেসিকটাকে ক্লিয়ার করবেন, যে এখানে মনে করি যে এতটুকু, এই পুরোটা হচ্ছে ট্রেন থাকার প্ল্যাটফর্ম, মানে যেখানে ট্রেন থাকে, তাহলে এই প্ল্যাটফর্মটা কত ছিল, দূরত্ব 450 মিটার। ওকে, তাহলে আরেকটা ট্রেনটার দূরত্ব কত বলা হয়েছে, ট্রেনটা বলা হয়েছে যে ট্রেনটার 150 মিটার। তাহলে এই যে প্ল্যাটফর্ম যেটা রয়েছে সেই প্ল্যাটফর্মকে ট্রেন যখন অতিক্রম করবে তখন এই প্ল্যাটফর্ম 450 এবং ট্রেন মোট এতটুকু দূরত্ব মোট হবে, তখন কি করব আমরা এই দূরত্ব কি করে নেব, যোগ করে নেব। তাহলে আমরা 450 যোগ 150 সমান, যোগ করলে 500 আর 100
600 মিটার। তাহলে আমরা এই 600 মিটার দ্বারা যদি অঙ্কটাকে সমাধান করি আমাদের প্রশ্নের সমাধানটা হয়ে যাবে। তাহলে মোট দূরত্ব কত পাইলাম আমরা? মোট দূরত্ব কত পেলাম? মোট দূরত্ব 600 মিটার। আর বলা হয়েছে যে সময়টা কত সেকেন্ডে সে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে 20 সেকেন্ডে। তাহলে সময়টা কত দেওয়া হয়েছে? সময়টা 20 সেকেন্ড, তাই না? তাহলে দূরত্ব দেওয়া হয়েছে 600 মিটার, সেই সময়টা হলো 20 সেকেন্ড। ওকে, তাহলে আমরা একটা সূত্র জানি যে দূরত্ব সূত্র আমরা জানি, ওকে, অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব সমান বেগ গুণিত সময়। বেগ গণিত সময়, যেহেতু প্রশ্নে বলা হয়েছে গতিবেগ বের করতে, তাহলে আমরা এখানে বেগটাকে বের করব। তাহলে আমরা বেগটাকে রেখে দিলাম, এই সময় যেহেতু গুণ আছে তাহলে এই পাশে আসলে ভাগ হবে, তাই না? তাহলে আমরা একবারে ক্যালকুলেশনটা করে দিলাম, দূরত্ব ভাগ কি করলাম? সময় করলাম। তাহলে দূরত্ব কত ছিল এখানে আমাদের? 600, সময়টা কত? 20। তাহলে এখান থেকে যদি আমরা ভাগ করি কত পাবো? 600 আর 20 এখানে না, তাহলে কত হবে? 600 থেকে 20 করলে 0 0 কাটবে, 30 হবে। কত হবে? 30। ওকে, মিটার। এখন প্রশ্ন বেগ, এখানে মিটার শুধু দিয়েছি না, আচ্ছা সেকেন্ড হবে, প্রত্যেকটাতে সেকেন্ড হবে। ওকে, সেকেন্ড হবে, কারণ গতিবেগ বা বেগের হচ্ছে একক মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে কি হবে? ms1 বা মিটার পার সেকেন্ড বলা হয় যেটাকে। তাহলে এখানে উত্তরটা আমাদের কত দাঁড়ালো? 30 বা 30। তাহলে উত্তরটা আমাদের কত হবে? 30 মিটার পার সেকেন্ড। ওকে, 30 মিটার সেকেন্ড। এই ছিল আমাদের প্রশ্নের সমাধান। এখন এইটাকে আমরা যদি ঐকিক নিয়মে করি তাও আমরা পারবো। ওকে, ঐকিক নিয়মে, তাহলে এখানে আমরা এই ট্রেনটা মোট দূরত্ব ছিল 600 মিটার এবং সময়টা কত ছিল? 20 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখতে পারবো, এখানে 20 সেকেন্ডে অতিক্রান্ত করে কত মিটার? 20 সেকেন্ডে 600 মিটার। তাহলে প্রশ্নে বলেছে যেহেতু যে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত? প্রতি মানে কত? 1 বা 1। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত করে কি হবে? তখন ভাগ হবে 620 ভাগ মিটার, তাই না? তাহলে 0 0 কাটা, 2 কে 2 আর 60 কে করলে কত হবে? 30। এই ছিল আমাদের 30 মিটার। যেহেতু গতিবেগের কথা বলেছে সেহেতু হবে 30 মিটার পার সেকেন্ড। এই যে আমাদের 30, এই যে আমাদের 30। ওকে, এইভাবে আমরা এই প্রশ্নটাকে বুঝে সমাধান করব, তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সারটা সমাধান কমপ্লিট হয়ে যাবে। সকলকে ধন্যবাদ। এখানে আরো দুইটি অঙ্ক দেওয়া হয়েছে যে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত? বা টাকায় 3টি লেবু কিনে টাকায় 2টি করে লেবু বিক্রয় করলে শতকরা লাভ কত? অর্থাৎ এই টাইপের অঙ্কগুলোকে আমরা যত তত দ্বারা মনে রাখবো। কি বললাম? যত তত। এই টাইপের যদি প্রশ্ন আসে, অর্থাৎ যে টাকা দিয়ে কিনা হয়েছে, যেমন এখানে 100 টাকায় কিনা হয়েছে, আবার 100 টাকায় বিক্রয় করা হয়েছে, কিন্তু এখানে কয়টি কিনা এবং কয়টি বিক্রি সেটা আলাদা। কিন্তু যত তত যদি এরকম থাকে প্রশ্নে, তাহলে এই টাইপের প্রশ্নগুলোকে আমরা শতকরা লাভের একটা সূত্র আছে। ওকে, শতকরা লাভের সূত্র আমরা মনে রাখবো, শতকরা লাভ সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ভাগ বিক্রয় মূল্য গুণিত 100%। ওকে, গুণিত 100%। আমরা এই একটা সূত্র দিয়ে আমরা যত তত টাইপের যদি অঙ্ক আসে তাহলে এইভাবে মনে রাখবো। ওকে, তাহলে এখানে এই প্রশ্নগুলো যেহেতু যত টাকা দিয়ে কিনা হয়েছে, 100 টাকা দিয়ে কিনা হয়েছে এবং 100 টাকায় বিক্রয়ের কথা বলা হয়েছে, তাহলে 100 বা যেটাই বলা হোক না কেন যত তত, সেই সংখ্যাটাকে আমরা নেব না। এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যকে ডিপেন্ড করব যে অন্য আরেকটি কয়টি নেওয়া হয়েছে। অর্থাৎ এই যত ততকে আমরা নিব না, নিব কি শুধুমাত্র টি নিয়ে অঙ্ক করব। এই টিটাকে আমরা টাকা ধরবো। টাকা ধরবো। তাহলে এই 10টি ডিম কিনেছে না, আমরা মনে রাখবো যে 10টা টাকার। ওকে, আর এখানে 8টি ডিম বিক্রয় করেছে না, আমরা মনে রাখবো যে 8 টাকা। ক্লিয়ার? তাহলে এই প্রশ্ন সেরকম টাকায় বলা হয়েছে। টাকায় মানে কি? যেমন 1 টাকারও কথা বলা হতে পারে। ওকে, 1 টাকায়। তাহলে এখানে সেম ভাবে 1 টাকায় মনে করি। তাহলে টাকায় বাদ এখানে কিনা হয়েছে 3টি, এখানে কিনা হয়েছে 2টি, মানে 3 টাকা দিয়ে কিনা হয়েছে এবং 2 টাকায় কি করা হয়েছে?
বিক্রি, তাহলে টাকায় 3টি কিনে টাকায় 2টি বিক্রয় করা হয়েছে। মানে যে কোনো একটা জিনিস মনে করলাম যে আমি যদি 1 টাকায় 5টি কলম কিনি, কেনার পর 1 টাকায় যদি আমি 3টি কলম বিক্রি করি, আমার কাছে আরও 2টি কলম সাইডে থেকে যাচ্ছে, তাহলে আমাদের কি অবশ্যই লাভ হবে। তাহলে ওই টাইপের প্রশ্নটা দেওয়া হয়েছে। ওকে, তাহলে এখানে আমরা শতকরা লাভের সূত্রটা এইভাবে লিখবো যে শতকরা লাভ সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ভাগ বিক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে আমরা বিক্রয় মূল্য দ্বারা ভাগ করব। ওকে, গুণিত 100%। তাহলে এই অঙ্কটার জন্য আমরা এই শর্টকাটটা ইউজ করতে পারবো, এই শর্টকাটটা আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা করি ক্রয় মূল্য, এখানে আমরা কত ধরবো, 10 ধরবো। বিক্রয় মূল্য কত, 8 ভাগ বিক্রয় মূল্য কত, 8 গুণিত 100। তাহলে 100 10 থেকে 8 বাদ দিলে 2 ভাগ 8 গুণিত 100, সরি পার্সেন্ট দিতে ভুলে গিয়েছি। 2 একে 2, 4 দুগুণ 8, 4 একে 4, 4 একে 4, 4 পঁচিশে 100। তাহলে উত্তরটা কত হলো আমাদের 25%। তাহলে এটার উত্তর আমাদের কত হবে 25%। বুঝা গেছে? এইভাবে আমরা প্রশ্নটাকে শর্টকাটের মাধ্যমে অ্যান্সার করতে পারবো। তাহলে সেম ভাবে এই প্রশ্নটা আমরা সমাধান করব কিভাবে, এইটা থাকলো হোমওয়ার্ক। এইভাবে আমরা প্রশ্নটার উত্তর বের করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। সকলকে ধন্যবাদ। আজকের এই অঙ্কটি গড় থেকে, ওকে, গড় থেকে। তাহলে আমরা এখানে যে গড়ের সূত্রটি কি জানি, গড়ের সূত্রটি জানি যে অর্থাৎ যে কয়টা উপাত্ত বা সংখ্যা থাকবে যোগফল দ্বারা, যে কয়টা উপাত্ত সংখ্যা থাকবে তার দ্বারা কি করব, ভাগ করব। তাহলে যদি আমরা বলি যে এখানে যেমন বললাম 1 2 3, ওকে, 1 2 3 এই 3টি সংখ্যার গড় কত, আমি কি বললাম উপাত্ত বা সংখ্যা দ্বয়ের যোগফল। তাহলে আমরা কি করব 1 2 3 সবগুলোর যোগফল করে উপাত্ত সংখ্যা বা এখানে কয়টি সংখ্যা রয়েছে সেটা দ্বারা ভাগ করব। তাহলে এখানে 1 2 3 তিনটি সংখ্যা রয়েছে, তাহলে এখানে যোগ করলে আমরা কত পাবো 6 আর নিচে পাবো 3। তাহলে ভাগ করলে আমাদের কত হবে, এখানে লঘিষ্ঠকরণ করলে 2। তাহলে এটার গড় ছিল আমাদের কত 2, 1 2 3 এর গড় কত 2। আমরা এই গড়ের থেকে আমরা এখন অঙ্ক করব, সেটা পিতা পুত্রের মাধ্যমে। ওকে, তাহলে এখানে 2টি অঙ্ক দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম অঙ্কটি দেওয়া হয়েছে যে পিতা মাতা ও পুত্রের 3 জনের কথা বলা হয়েছে। 3 জনের বয়সের গড় দেওয়া হয়েছে 37 বছর এবং পিতা ও পুত্রের বয়সের গড় দেওয়া হয়েছে 35 বছর, অর্থাৎ 3 জনের বয়সের গড় 37 এবং 2 জনের বয়সের গড় 35। তাহলে 2 জনের বলতে পিতা ও পুত্র দেওয়া হয়েছে, মানে আরেকজনের দেওয়া নাই। তাহলে কি করতে হবে, এখান থেকে আর এটা থেকে আমরা কি করে সমষ্টি থেকে বিয়োগ করলে যেটা পাবো সেটা হলো মাতার বয়স। ক্লিয়ার? তাহলে আমরা এখানে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় কত দেওয়া আছে প্রশ্নে, পিতা মাতা ও পুত্র 3 জনের বয়সের গড় দেওয়া হয়েছে 37 বছর। আমরা একটু আগে গড় সমান কি সূত্র শিখলাম, যে যে কটা থাকবে সেগুলো কি সমষ্টি বা যোগফল ভাগ যে কয়টা সংখ্যা থাকবে। ওকে, কি থাকবে সংখ্যা, আর এখানে কি হবে যোগফল বা কি হবে সমষ্টি। তাহলে আমরা এই জায়গাটুকু ভালো করে শিখবো। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট পিতা মাতা ও পুত্রের কি করব, এখান থেকে ডাইরেক্ট আমরা পিতা মাতা আর পুত্রের বয়সের সমষ্টি বের করে নেব। কি করব, বয়সের সমষ্টি। অর্থাৎ আমরা যদি এই বয়সের সমষ্টিটাকে রেখে দিই তাহলে গড়ের সাথে সংখ্যাটাকে কি করব, এটার সাথে এটা কি সম্পর্ক হবে, তখন হয়ে যাবে গুণ, কারণ এর পাশে ব্যস্তনীকরণ বা ভাগে থাকলে ওই পাশে কি হবে গুণ হবে। তাহলে গড়ের সাথে সংখ্যাটা গুণ করব। তাহলে এখানে গড় কত দেওয়া আছে 37, তার সাথে আমরা গুণ করব, এখানে কয়জন আছে পিতা মাতা পুত্র 3 জন। তাহলে 3 দ্বারা আমরা গুণ করলে যেটা পাবো সেটা হলো মোট, তাই না? তাহলে 37 দ্বারা 3 গুণ করলে কত হবে, 3 7 21 1 হাত থাকে 2, 3 3 9 আর 2 11, অর্থাৎ 111 বছর। পিতা মাতা ও পুত্রের 3 জনের বয়সের গড় কত পাইলাম 111 বছর। ক্লিয়ার? এরপর এই প্রশ্নে বলা হয়েছে যে পিতা ও পুত্রের বয়সের আবার আরেকটা গড় দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা পিতা পুত্রের বয়সের সমষ্টি 35 গুণিত এখানে কয়জন আছে পিতা পুত্র 2 জন। তাহলে 2 দ্বারা আমরা কি করব গুণ করব। তাহলে 35 দ্বিগুণ কত হবে 70 বছর। কত হলো 70 বছর। তাহলে আমরা এখানে পিতা আর পুত্রের 2 জনের বয়সের সমষ্টি পেয়েছি, আর এখানে পিতা মাতা ও পুত্রের 3 জনের বয়সের সমষ্টি পেয়েছি। তাহলে এই 111 থেকে 70 যদি বাদ দিই তাহলে কি পাবো মাতার বয়স। তাহলে লিখবো এখানে কি মাতার বয়স 111 বিয়োগ 70 বছর। তাহলে বিয়োগ করলে কত হবে 11, তাহলে কত হবে 4।
41 বছর। তাহলে উত্তরটা আমাদের সমাধান কত হচ্ছে? 41 বছর। ক্লিয়ার? তাহলে এখানে মাতার বয়স কত হলো আমাদের? 41 বছর। ওকে। আর এখানে আমি আরেকটি প্রশ্ন দিয়েছি যে পিতা পুত্রের বয়সের গড় 35 বছর, পিতার বয়স 50 বছর হলে পুত্রের বয়স কত? ওকে। তাহলে এখান থেকে প্রশ্ন থেকে আমরা দেখলে বুঝতে পারবো যে দুজনের বয়সের গড় দেওয়া হচ্ছে 35। তাহলে দুজনের বয়সের সমষ্টি কত পাবো? আমরা ডাইরেক্ট এভাবে কি করব? সমষ্টি করব। সেই সমষ্টি কত হবে? 35 গুণিত 2 কত হবে? 70 বছর। তাহলে এই 70 বছরকে আমরা পিতার বয়স থেকে বাদ দিব। তাহলে 70 বিয়োগ 50 তাহলে কত হবো? 20 বছর। এই 20টাই হলো পুত্রের বয়স। ওকে। এইভাবে আমরা এমসিকিউতে সমাধান করতে পারবো। আর এইভাবে আমরা কিসে করব? রিটেনে করব। এর পরবর্তী ক্লাসের জন্য সকলকে স্বাগতম। এইবার এমন একটি মজার অঙ্ক দিয়েছি যে অঙ্কটি যে কোনো পরীক্ষায় বারবার আসে, লিখিতের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটা এমসিকিউর জন্য আমরা কিভাবে সময় বাঁচিয়ে সমাধান করব সেই দুটাই মাধ্যম আমরা দেখিয়ে দিব। তাহলে এখানে একটা বলা হয়েছে যে একটি বানর 13 মিটার একটি পিচ্ছিল বাসে উঠতে পারে। তাহলে আমি সাপোজ এখানে একটা বাস আঁকালাম, সেই বাসটি আমি বললাম যে পুরোটার দৈর্ঘ্য কত? পুরোটার দৈর্ঘ্য আমি বললাম যে 13 মিটার। ওকে। তাহলে এই পুরো বাসটির দৈর্ঘ্য 13 মিটার। তো বলেছে যে প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে। তাহলে এখানে এইটুকু উঠতে তার যদি প্রথম সেকেন্ডে এতটুকু মানে 3 মিটার উঠলো, তাহলে বলা হয়েছে যে পরবর্তী সেকেন্ডে 1 মিটার নামে। তাহলে পরবর্তী বলতে কি দ্বিতীয় সেকেন্ডে, তাহলে এতটুকু উঠেছিল কিন্তু পরের সেকেন্ডে আবার এতটুকু নেমে যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় সেকেন্ডে আরেকটু নেমে যাচ্ছে। তাহলে এখানে কয় সেকেন্ডে কাজ করেছে? কয় সেকেন্ড কাজ করেছে? 2 সেকেন্ড। প্রথম সেকেন্ডে উঠছে, দ্বিতীয় সেকেন্ডে নামছে, তাহলে কয় সেকেন্ড কাজ করলো? 2 সেকেন্ডে কাজ করলো। তাহলে 2 সেকেন্ডে কাজ করলো কয় মিটার? 2 মিটার। তাহলে 2 সেকেন্ডে কাজ করলো কত মিটার? 2 মিটার। তাহলে এই অঙ্কটাকে আমরা যদি ভালো করে বুঝতে পারি, তাহলে এই অঙ্কটার সমাধান আমরা এমসিকিউতে করতে পারবো, রিটেনও করতে পারবো। ওকে। তাহলে আমরা প্রথমে রিটেন শিখাই। ওকে। তাহলে রিটেন শুরু করি। তাহলে এখানে আমরা করতে পারবো কি, প্রথম সেকেন্ডে বানরটি উঠে, তাই না? প্রথম সেকেন্ডে উঠে 3 মিটার, দ্বিতীয় সেকেন্ডে নামে, উঠে না, ওকে, নামে 1 মিটার, দ্বিতীয় সেকেন্ডে নামে কয় মিটার? 1 মিটার। তাহলে এখানে কয় সেকেন্ড কাজ করেছে? 2 সেকেন্ড, কারণ প্রথম সেকেন্ডে উঠছে, দ্বিতীয় সেকেন্ডে নামছে, তাহলে 2 সেকেন্ড। তাহলে এখানে আমরা লিখতে পারবো 2 সেকেন্ডে কত দূরত্ব উঠে? 2 সেকেন্ডে উঠে কত দূরত্ব? আমরা যতটুকু উঠছে আর নামছে সেটা বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা 2 সেকেন্ডে কাজ করছে, তাহলে 2 মিটার। তাহলে 2 সেকেন্ডে কাজ করছে কত মিটার? 2 মিটার। তাহলে এই পুরো বাসটা কত মিটার? এই পুরো বাসটা হলো 13 মিটার। কিন্তু এই প্রশ্নে বানরটি শেষতম মিনিটে যে কি হবে? উঠবে, কিন্তু আর নামবে না। যদি উঠে আর নামে তাহলে প্রশ্নের সমাধানই আসবে না। সেজন্য কি করবো আমরা? শেষ মিনিটে যে যেন উঠে যায়, পরে না নামে। তাহলে আমরা এখানে মোট কত ছিল? মোট ছিল 13 মিটার। মোট ছিল এখান থেকে 13 মিটার, তার মধ্যে আমি বললাম যে এতটুকু 3 মিটার। তাহলে এই 3 মিটারে বানরটি এখানে যে উঠে যাবে কিন্তু আর নামবে না। তাহলে এখান থেকে আমাদের নিয়ে সমাধান করতে হবে। তাহলে এতটুকু কত মিটার? 10 মিটার নিয়ে আমরা সমাধান করব। ওকে। এতটুকু আমরা 10 মিটার নিয়ে সমাধান করব। তাহলে এই 10 মিটারের জন্য সমাধান করব। তাহলে এখানে আমরা লিখতে পারবো কি, 2 মিটার উঠতে সময় লাগে 2 সেকেন্ড। ওকে। তাহলে 1 মিটার উঠতে সময় লাগে 2/2 সেকেন্ড। তাহলে প্রশ্নে বলেছে কত? 10। তাহলে আমরা কি করব? 10 মিটার উঠতে সময় লাগে 2 গুণ 10/2। 2 2 কাটবো, এখানে সেকেন্ড লিখবো। তাহলে এখানে কত হবে? 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড। তাহলে এই 10 সেকেন্ডটা উত্তর বের হলো কখন? যখন 10 মিটার উঠবে তখন তার সময় লাগলো 10 সেকেন্ড। কিন্তু এখানে বলেছিলাম শেষতম সেকেন্ডে যে উঠবে কিন্তু আর নামবে না। তাহলে এখানে কয় সেকেন্ডের কাজ করেছে? এখানে 1 সেকেন্ডের কাজ করেছে। তাহলে এখানে 10 সেকেন্ড আর এই 1 সেকেন্ড যোগ করতে হবে। তাহলে 13 মিটার, উক্ত বাসের মাথায় উঠতে সময় লাগে, কি করব আমরা? 10-এর সাথে 1 সেকেন্ডটাকে যোগ করে আমরা উত্তর করব। তার উত্তর হবে কত সেকেন্ড? 11 সেকেন্ড। প্রশ্নটাকে কি বোঝা গিয়েছে? যদি বোঝা না যায় আবার বোঝাচ্ছি ভালো করে, আবার স্কিপ করে দেখা যায়। ওকে। প্রথমে বলা হয়েছে একটা বানর 13 মিটার একটা বাস অতিক্রম করে বা বাসের মাথায় উঠবে। ওকে। তাহলে এখান থেকে বলা হয়েছে যে প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে। তাহলে বললাম যে প্রথম সেকেন্ডে 3 মিটার উঠলো,
কিন্তু দ্বিতীয় সেকেন্ডে আবার কি হয়, যেহেতু ওটা তৈলাক্ত বাসের কথা বলা হয় বা পিচ্ছিল বাসের কথা বলা হয়, পিচ্ছিল বাস উঠলে আবার কি নামবে, সেহেতু প্রথম সেকেন্ডে উঠে মানে লাফ মারে উঠে কিন্তু থামতে না পেরে আবার নেমে যায়, তাহলে 1 মিটারটা কি হলো, নেমে গেল। তাহলে ওই 2 সেকেন্ডে যে কাজ হলো, 2 সেকেন্ডে কয় মিটার কাজ হলো, 2 মিটার। ওকে, তাহলে 2 সেকেন্ডে 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, সেজন্য আমরা এখানে বাদ দিয়ে 2 করেছি। তাহলে 2 সেকেন্ডে কাজ করে কি 2 মিটার, 2 মিটার পর্যন্ত উঠে। তাহলে এখানে লিখলাম যে প্রশ্ন শেষতম সেকেন্ডে যা উঠবে কিন্তু আর নামবে না, শেষতম সেকেন্ডে যা উঠবে কিন্তু আর নামবে না, সেজন্য আমরা 1 সেকেন্ডেরটা বাদ দিয়ে দিলাম। তাহলে 3 মিটারটা আমরা বাদ দিয়ে এই 10 মিটার নিয়ে অঙ্কটাকে সমাধান করলাম। তাহলে 2 মিটার উঠে 2 মিটার উঠতে সময় লাগে 2 সেকেন্ড, 1 মিটার উঠতে সময় লাগে 2/2। তাহলে এখানে প্রশ্ন 10 মিটার নিয়ে করবো, তাহলে 10 মিটার উঠতে সময় লাগে এই যে 10 সেকেন্ড। আর শেষতম সেকেন্ডের কথা যে 1 সেকেন্ডে 3 মিটার ওঠে, সেটা আমরা যোগ করে নেবো, 10 যোগ 11, এই ছিল 11। ওকে, এটা আমরা করবো রিটেনের জন্য। এবং এই অঙ্কটাকে কত সহজভাবে সংক্ষিপ্ত বা এমসিকিউতে যখন আসবে আমরা মনে রাখবো। তাহলে এখানে আমরা সময় বের করবো, এখানে সময় বের করবো, সেজন্য আমরা টি দিলাম। কিন্তু সবসময় মনে রাখবো শেষে যে আমরা 1 যোগ করবো, এখানে যেমন 1 যোগ করেছি, এখানে আমরা কি করবো, একটা যোগ করবো। টাইম বের করবো, তাহলে আমরা সূত্র মনে রাখবো 2, তারপরে এখানে আর মানে এখানে ওঠার কথা, কতটুকু উঠেছে, দুঃখিত, এখানে আর না, কতটুকু মোট দূরত্ব, মোট দূরত্বকে আমরা এল বলি, লেন্স বলা হয় বা দৈর্ঘ্য। তাহলে মোট কত এল, আর থেকে বাদ দিব কতটুকু আমাদের উঠেছে, তারপর কতটুকু উঠেছে সেটা থেকে আবার কতটুকু নেমেছে বাদ দিব, না হচ্ছে ডাউন। ওকে, ডি দিলাম। ক্লিয়ার? এতটুকু যদি আমরা মনে রাখতে পারি সূত্রটা, তাহলে অঙ্কটা কমপ্লিট। তাহলে টাইমকে আমরা টি দ্বারা প্রকাশ করলাম, যেটা বের করতে বলেছে। আমরা 2 গুণিত এল মাইনাস আর, এল বলতে মোট দৈর্ঘ্য, সেটা থেকে আর কে মানে যতটুকু উঠেছে ততটুকু বিয়োগ দিব, তারপর আর মাইনাস ডি, যতটুকু উঠেছে আবার পরবর্তী সময় যতটুকু নেমে গেছে সেটা এখানে বিয়োগ করে দেব। তাহলে এখানে 2 মোট দৈর্ঘ্য কত আমাদের 13 মাইনাস আর বলতে কতটুকু উঠেছিল 3, এরপর 3 বিয়োগ কতটুকু নেমেছিল 1। তাহলে এখানে কত সূত্র হবে 2, 13 থেকে 3 বাদ দিলে কত হবে, এখানে ডাইরেক্ট গুণ করে দিই, গুণ 10, আর নিচে 3 থেকে 1 বাদ দিলে 2, এই যে 2 কাটিয়ে দিলাম। তাহলে থাকলো কত আমাদের 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের সাথে আমি কি বলেছিলাম, যেটা টাইম বেরোবে তার সাথে 1 যোগ করব। তাহলে টাইম এখানে কত হলো 10 যোগ 1, তাহলে উত্তর 11 সেকেন্ড। এই ছিল আমাদের 11 সেকেন্ড, এই যে 11 সেকেন্ড। ওকে, এইভাবে আমরা রিটেন প্লাস এমসিকিউর জন্য সমাধান করতে পারি। যদি এই ক্লাসটি ভালো লাগে এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।